এক সপ্তাহ আগে সরোজিনী দেবী পিয়ালি এবং দেবস্মিতা নামে দুই মেয়ের সঙ্গে তার দুই বড় ছেলে অজয় ও রাহুলের বিয়ে দেয়। অজয় এবং রাহুল তাদের মায়ের কথা মতো অ্যারেঞ্জ ম্যারেজ করে নিলেও তাদের দুই ছোট ভাই সুজয় এবং সুমন্ত কিছুতেই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। সুজয় এবং সুমন্ত তাদের পছন্দ করা মেয়ে পিঙ্কি এবং অন্তরাকে লাভ ম্যারেজ করে নিয়ে আসে। বিয়ের পর বাহ, তোমরা চার বৌমাই তো দেখছি আজকে শপিং করতে গিয়েছিলে। দেখি তো তোমরা আমার জন্য কে কি এনেছো। যেই বউয়ের আনা জামা কাপড় আমার সব থেকে ভালো লাগবে আমি তাকে একটা সুন্দর গিফট দেব। ও, তাহলে তো গিফটটা আমরাই পাবো। এই দেখুন, আমি আপনার জন্য একটা সুন্দর পিঙ্ক কালারের মিনি স্কার্ট আর একটা ক্রপ টপ এনেছি। আপনাকে মিনি স্কার্ট পরলে ভীষণ হট লাগবে। আপনি যে সবসময় কেন শাড়ি পরে থাকেন কে জানে। এই বলে পিঙ্কি একটা মিনি স্কার্ট এবং ক্রপ টপ ব্যাগ থেকে বার করে সরোজিনী দেবীর হাতে ধরিয়ে দেয়, যা দেখে সরোজিনী দেবী ভীষণই রেগে যায়, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার নতুন বৌমা শাড়ির বদলে তাকে ক্রপ টপ এবং মিনি স্কার্ট এনে দেবে। ও মা, সে কি পিঙ্কি, তুমি মায়ের জন্য এই সমস্ত খোলামেলা জামা কাপড় নিয়ে এসেছো? ছি, মা এত বয়স্ক মহিলা, উনি এই সমস্ত অসভ্য জামা কাপড় পরবেন কি করে? এই দেখুন মা, আমি আপনার জন্য একটা জারদৌসি শাড়ি কিনে এনেছি। মায়ের ছোট দুই বৌমা যেরকম সেরকমই তো জামা কাপড় নিয়ে আসবে। নিজেরা অসভ্য জামা কাপড় পরে বলে মাকেও অসভ্য জামা কাপড় পরানোর চেষ্টা করছে। আমি তো মায়ের জন্য একটা বালুচরি আর তসরের শাড়ি নিয়ে এসেছি। বাবা, আমি আর আমার জামা কাপড়টা দেখাবো না, না হলে আমার মনে হয় না সবার সামনে আমার মান সম্মান থাকবে। আমি তো মায়ের জন্য 10,000 টাকা দিয়ে একটা মোজা আর হিল জুতা কিনে এনেছি। দেখেছি সুজয়, সুমন্ত, তোদের দুজনকে আমি পই পই করে বারণ করেছিলাম লাভ ম্যারেজ করিস না। দেখ তোদের বউ দুটো কেমন অসভ্য আর অভদ্র। এই জন্যই আমি এই মেয়ে দুটোর সঙ্গে তোদের বিয়ে দিতে রাজি হচ্ছিলাম না। দেখ তো পিয়ালি আর দেবস্মিতা কত ভালো মেয়ে, ওরাই এই বাড়ির বউ হওয়ার যোগ্য। সরোজিনী দেবীর এমন কথা শুনে অন্তরা এবং পিঙ্কি জামা কাপড় ফেলে রাগ করে নিজেদের ঘরে চলে যায়। আসলে পিঙ্কি বা অন্তরা কেউই তো কখনো শাড়ি বা চুড়িদার পরেনি, তাই ওরা এই সম্পর্কে কিছুই জানে না। ওরা যেহেতু মডার্ন মেয়ে, নিজেদের জন্য যা কেনে তাই ভালোবেসে তোমাদের জন্য কিনে এনেছে, বুঝেছো? হ্যাঁ সেটাই তো, তুমি যদি শাড়ি পছন্দ করো তাহলে তোমরা তো আগেই ওদের শাড়ি আনার জন্য বলে দিতে পারতে। তা না করে শুধু শুধু আমাদের বউদের উপর দোষ চাপাচ্ছ। দেখো তো, তোমার জন্য অন্তরা আমার উপর রাগ করে চলে গেল। এই বলে সুজয় এবং সুমন্ত নিজেদের ঘরে ঢুকে পড়ে, যা দেখে সরোজিনী দেবী আরো বেশি জ্বলে ওঠে। তাই সে রাগে ভীষণই গজগজ করতে থাকে। পরের দিন সরোজিনী দেবীর বৌদি তাকে ফোন করে বলে, সরোজিনী শোন না, আমার একটা কাজ করে দিবি। সামনেই আমার ছেলের বিয়ে, তার ছেলের শ্বশুর বাড়িতে বেশ কিছু উপহার পাঠাতে হবে। ভাবছিলাম তোর তো জামা কাপড়ের চয়েস খুব ভালো, তুই আমার জন্য বেশ ভালো ভালো জামা কাপড় চয়েস করে পাঠাস তো। দেখিস আমার ছেলের শ্বশুর বাড়িতে যাবে, তাই ভালো ভালো জামা কাপড় কিনবি। বিশাখা দেবীর কথা শুনে সরোজিনী দেবী রাজি হয়ে যায় ঠিকই, কিন্তু সে খেয়াল করে তার পায়ের বাথের ব্যথাটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তাই অতগুলো জামা কাপড় খুঁজে খুঁজে শপিং করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। তাই সরোজিনী দেবী দেবস্মিতা এবং পিয়ালিকে সেখানে ডাকলে তাদের পিছু পিছু পিঙ্কি এবং অন্তরাও সেখানে চলে আসে। শোনো, আমার ভাইপোর শ্বশুর বাড়িতে জামা কাপড় পাঠানো হবে, তাই বড় বৌমা আর মেজ বৌমা তোমরা সব দামি দামি ভালো আর সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়ে এসো। ঠিক যেমন তোমরা আমার জন্য শাড়ি চয়েস করেছো, আমার খুব পছন্দ হয়েছে, সেরকম ভাবেই তোমরা ওই শাড়িগুলো পছন্দ করে নিয়ে আসবে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমরা ভালো ভালো শাড়ি পছন্দ করব। আপনি তো দেখেই নিয়েছেন আমরা কত ভালো শপিং করতে পারি। অবশ্য আপনার দুই বাকি বৌমা তো কোনো কাজেরই নয়, তাই ওদের এখানে থেকে কোনো দরকার নেই। পিঙ্কি, অন্তরা, তোমরা বরং আজকে রান্না বান্নাটা সামলে নিও। পিয়ালির কথা শুনে পিঙ্কি এবং অন্তরার ভীষণই আতে ঘা লেগে যায়, কারণ তারা কেউই রান্না বান্না করতে খুব একটা পছন্দ করে না। তোমাদের সাহস কি করে হয় আমার চয়েসকে খারাপ বলার? কারণ আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি সবার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় বানাই, যেগুলো দেশ বিদেশের র্যাম শোগুলোতে যায়। আর তোমরা কিনা বলছো আমার চয়েস খারাপ? অবশ্য তোমরা ব্যাকডেটেড, স্টুপিড, ইলিটারেট লোকজন ফ্যাশন সম্পর্কে কি বুঝবে? এত শিক্ষিত ফেমাস হয়ে কি লাভ হলো? শেষমেশ তো শাশুড়ির জন্য ভালো একটা জামা কাপড়ই আনতে পারলে না। তাহলে তোমার আর ফ্যাশন ডিজাইনার হওয়ার মানেটাই বা কি? একটা রাস্তার ছাপড়ি আর সরোজিনী গাঙ্গুলি ছোট বৌমার মধ্যে তো কোনো তফাতই থাকলো না।
যাই হোক, সবই বুঝি, আর কিছু বলতে হবে না। চলো দিদি, আমাদের লেট হয়ে যাচ্ছে। এভাবেই দেবস্মিতা এবং পিয়ালি পিঙ্কিকে অপমান করে সেখান থেকে চলে যায়। কিন্তু পিঙ্কি এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে ঠিক করে যে করেই হোক সে তার অপমানের বদলা নেবে। অন্যদিকে দেবস্মিতা এবং পিয়ালি নিজেদের মতো ট্র্যাডিশনাল শপিং করে এবং অনেক অনেক জামা কাপড় প্যাক করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফিরে দেবস্মিতা এবং পিয়ালি শাশুড়ি মায়ের কাছে তাদের কেনা সুন্দর সুন্দর জামা কাপড়ের বড়াই করতে থাকে। যাক, তোমরা তো দেখছি অনেক শপিং করেছো, তোমরা আমার মুখটা বাঁচালে। আসলে আমার এত গা হাত পা ব্যথা যে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিংই করতে পারতাম না। এদিকে আমি শাড়ি টাড়ি না কিনলে আমার বৌদি আবার খুব রাগ করতো। কিন্তু সরোজিনী দেবী যেহেতু দেবস্মিতা এবং পিয়ালিকে খুবই বিশ্বাস করে, তাই সে আর কিছুতেই সেই প্যাক করা জামা কাপড়গুলো খুলে দেখে না। পরের দিন বিশাখা দেবীর বাড়ি থেকে লোকজন এসে জামা কাপড়গুলো নিয়ে চলে যায়। কিন্তু কয়েক ঘন্টা পরেই বিশাখা দেবীর কাছে ফোন যায়। আপনারা কি বিয়েটাকে একটা মস্করা পেয়েছেন? আপনারা যদি এতটাই গরিব ভিখারি হন তাহলে আমাদের বাড়িতে জামা কাপড় পাঠাতেনই না, কিন্তু এই সমস্ত আজেবাজে জামা কাপড় পাঠিয়ে আমাদের অপমান করার কোনো দরকার ছিল না, বুঝেছেন? আরে বেয়াই, কি হয়েছে আগে বলবেন তো? আমি তো ভালোই সুন্দর সুন্দর জামা কাপড় পাঠিয়েছি। আমার ননদ নিজে আপনাদের বাড়ির সব মহিলাদের জন্য বালুচরি, কাঞ্জিভরম, জারদৌসি, তসর, পৈঠানি সিল্ক আরও অনেক রকমের শাড়ি পাঠিয়েছে। বিশাখা দেবীর কথা শুনে জয়ন্তবাবু তাকে আচ্ছা করে কথা শুনিয়ে দেয় এবং তখনই জয়ন্তবাবু বিশাখা দেবীর বাড়ি থেকে যেই সমস্ত জামা কাপড় পাঠানো হয়েছে সেগুলোর ফটো তুলে পাঠিয়ে দেয়। সেই ফটো দেখে বিশাখা দেবী কিছুতেই বিশ্বাস করতে পারে না। তখনই বিশাখা দেবী সরোজিনী দেবীকে ফোন করে বলে, এ কি সরোজিনী, তুমি এসব কি জামা কাপড় পাঠিয়েছ? তোমাকে বলেছিলাম না আমার ছেলের শ্বশুর বাড়িতে জামা কাপড় যাবে, তাই ভালো ভালো শপিং করতে। এদিকে তোমরা নাকি মিনি স্কার্ট, ক্রপ টপ, হট প্যান্ট এই সমস্ত মেয়েদের খোলামেলা জামা কাপড় পাঠিয়েছ। ছি ছি ছি, তোমার জন্য আমার ছেলেটার বিয়েই ভেঙে যাচ্ছে। আমার ছেলের আর অত ভালো বাড়িতে বিয়ে হবে না। এভাবেই বিশাখা দেবী যাচ্ছে তাই ভাবে সরোজিনী দেবীকে কথা শুনিয়ে দেয়। এতে করে সরোজিনী দেবী ভীষণই বিপদে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে তখনই পিয়ালি এবং দেবস্মিতাকে ডেকে বকাবকি করতে শুরু করে। মা, বিশ্বাস করুন, আমরা এরকম কাজ করতেই পারি না। আপনি তো জানেন আমরা কেমন। আমরা মোটেও মেয়েদের খোলামেলা জামা কাপড় পাঠাইনি, আর আমরা তো এই জামা কাপড় পছন্দও করি না। একদম চুপ, তোমরা জামা কাপড় প্যাক করে এনেছিলে, তারপর সেই জামা কাপড় আর একবারও খোলা হয়নি। তার মানে তোমরাই এই কাজ করেছো। একদম অজুহাত দেওয়ার চেষ্টা করবে না। তোমাদের জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে। আমি তোমাদের শাস্তি দেব, তাহলেই তোমরা সারা জীবন মনে রাখবে। এই বলে সরোজিনী দেবী পিয়ালি এবং দেবস্মিতাকে তাদের সারা বাড়িঘর সকাল বিকাল 3 বার করে ঝাড় দিয়ে মুছতে বলে আর অনেক বেশি বেশি রান্নার হুকুম করে। পিয়ালি আর দেবস্মিতাকে দেখে পিঙ্কি এবং অন্তরার ভীষণই হাসি পায়। একদিকে পিয়ালি এবং দেবস্মিতা সংসারের কাজকর্ম করতে থাকে, অন্যদিকে প্রত্যেক দিনই তাদের সামনে দিয়ে পিঙ্কি এবং অন্তরা সুন্দর পার্টি ড্রেস পরে পার্টি করতে বেরিয়ে যায়। পিঙ্কি এবং অন্তরা এতটাই সুন্দর সুন্দর মডার্ন ড্রেস পরে যে তাদেরকে দেখে পিয়ালি এবং দেবস্মিতা হিংসায় জ্বলে ওঠে। দেখেছিস দেবস্মিতা, প্রত্যেক দিন ওই দুটো বউ নতুন নতুন জামা কাপড় কিনে পার্টি করতে চলে যাচ্ছে, আর আমাদের দেখ সারাদিন সংসারের কাজকর্ম করেও শেষ করতে পারছি না। সেই ঘটনার পর থেকে মা তো আমাদের মুখের দিকে তাকায় না। আমার মনে হয় আবার আমাদের মায়ের মন জয় করতে হবে, না হলে মা কিছুতেই আমাদের কথা শুনবেন না। আমার মনে হয় কি জানো, আগের বার আমরা যেই সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো শপিং করেছিলাম সেগুলো হয়তো মা পছন্দ করেনি। মায়ের হয়তো অন্যরকম শাড়ি পছন্দ। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে মায়ের জন্য একটা তাঁতের শাড়ি এনে দেবো, তাহলে মা নিশ্চয়ই খুশি হবে। মায়ের বাকি 2 বৌমা তো মাকে কিছু গিফট দেয় না, আমরা যদি কিছু অন্তত মাকে কিনে দিই তাহলে মা খুব খুশি হবে। অবশ্য সামনেই তো মায়ের জন্মদিন আছে, মাকে ভালো একটা শাড়ি কিনে দেব। এই মনে করে পিয়ালি এবং দেবস্মিতা একটা তাঁতের শাড়ি কিনে আনে। সরোজিনী দেবী নিজের জন্মদিন খুবই বড় করেই পালন করত। সে তার অনেক বন্ধু বান্ধবীকেও নিমন্ত্রণ করত। এবছরও তার জন্মদিনে তার বান্ধবীরা সবাই সুন্দর পার্টি ড্রেস পরে চওড়া মেকআপ করে এবং মডার্ন সাজগোজ করে তার বাড়িতে চলে আসে।
বাবা, তোরা তো সবাই দেখছি খুবই মডার্ন সেজেছিস। তোরা এত মডার্ন কবে থেকে হলি? যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। আমার দুই বৌমা খুবই মডার্ন, আর আমার দুই বৌমাই আমাকে এরকম সুন্দর করে মেকআপ করে দিয়েছে, এই ড্রেসটাও পরিয়ে দিয়েছে। দেখ তো আমাকে কেমন সুন্দর লাগছে। আজকে তো তোর বার্থডেতে ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি পোস্ট করব। সরোজিনী দেবীর সমস্ত বন্ধু বান্ধব মডার্ন ড্রেস পরেছে দেখে তারও ওরকম মডার্ন ড্রেস পরতে ভীষণই ইচ্ছা হয়। কিন্তু এমন সময় পিয়ালি এবং দেবস্মিতা সরোজিনী দেবীকে তাঁতের শাড়ি দিয়ে বলে, আগের বাড়ির দেওয়া শাড়িগুলো হয়তো আপনার পছন্দ হয়নি, তাই এবার আমরা একটা দামি তাঁতের শাড়ি এনেছি। আপনি তাঁতের শাড়িটা পরে দেখুন, আপনার খুব ভালো লাগবে। আসলে আপনার বয়স হয়ে গেছে তো, তাই ভাবলাম এই রংটা হয়তো আপনাকে মানাবে। এ কি সরোজিনী, এরকম বৌমা কোথা থেকে জোটালি? আজকালকার মেয়ে বলে তো মনেই হচ্ছে না। শোনো, তোমার শাশুড়ি মায়ের বয়স বাড়েনি, উল্টো আরো কমেছে। কি সব সাবেকি সাজে সাজাচ্ছ? এই সমস্ত শাড়ি পরলে তো ওকে দেখতে আরো বুড়ো লাগবে। চল সরোজিনী, আমার চেনা একজন ডিজাইনার আছে, তাকে দিয়ে তোর জন্য গাউন বানিয়ে দেব। দেখবি তোকে খুব সুন্দর লাগবে। ঠিক এমন সময় হঠাৎই সোনালী দেবী সেখানে পিঙ্কিকে দেখতে পায়, যা দেখে সে খুবই অবাক হয়ে বলে, এই যে মিস পিঙ্কি, আপনার সাথে যে আমার এই পার্টিতে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। এই যে আমার বান্ধবী সরোজিনী, আপনি এনার জন্য একটা সুন্দর ইভিনিং গাউন বানিয়ে দেবেন। সে কি রে, এটা তো আমারই বৌমা। তুই আমার বৌমার থেকে জামা কাপড় ডিজাইন করাস? শুধু আমি নই, পিঙ্কি আর অন্তরাকে দিয়ে আমাদের বৌমাও অনেক জামা কাপড় ডিজাইন করায়। তোর বাড়িতে এরকম ফ্যাশন ডিজাইনার থাকে, আর তবুও তুই কিনে এরকম সাবেকি সাজে ঘুরে বেড়াস? ও মাই গড, আমরা তো বিশ্বাসই করতে পারছি না। এমন কথা শুনে সরোজিনী দেবী ভীষণই লজ্জিত বোধ করে। আরে আপনি টেনশন করছেন কেন? আমরা আমাদের শাশুড়ি মায়ের জন্য বিদেশ থেকে একটা গাউন ইম্পোর্ট করিয়েছি, যেই গাউনটা একজন বিদেশি ডিজাইনার বানিয়েছে। মা, আপনি এই গাউনটা পরুন, তাহলে আপনাকে খুব ভালো লাগবে। এই বলে পিঙ্কি এবং অন্তরা একটা বড়সড় গাউন সরোজিনী দেবীর হাতে তুলে দেয়। সেই গাউনটা সত্যি অসাধারণ সুন্দর এবং তাতে খুব সুন্দর কাজ করা থাকে। পার্টিতে থাকা সমস্ত লোকজন সেই গাউনের খুবই প্রশংসা করে। এতে করে সরোজিনী দেবীও খুবই খুশি হয়। সেজ বৌমা, ছোট বৌমা, এরপর থেকে তোমরাও আমাকে সুন্দর সুন্দর মডার্ন ড্রেস এনে দেবে। আমিও তোমাদের মতো সুন্দর সুন্দর জামা কাপড় পরে ইনস্টাগ্রামে ছবি দেব। এমন কথা শুনে পিঙ্কি এবং অন্তরা খুবই খুশি হয়। সেদিনের পর থেকে সরোজিনী দেবী আর কখনোই পিঙ্কি এবং অন্তরাকে অপছন্দ করে না। রিনা ও জনি নামে দুই ভাই বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তারা দুজনে বয়সে 2 বছরে ছোট বড় হলেও তারা দুই ভাই বোনই একই স্কুলে এবং একই ক্লাসে পড়াশোনা করত। তাদের দুজনের মধ্যে কোনো মিল ছিল না। সব সময় দুজনের মধ্যে নানান কারণে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। এমনকি মাঝে মধ্যে তারা মারপিটও করত। এমনই একদিন, এই প্যাঁচা, টিভিটা আমি চালিয়েছি দেখবো বলে, তাই রিমোটটাও আমি চালাবো, দে রিমোটটা চুপ করে। টিভি তুই চালিয়েছিস তাতে কি? রিমোট আগে আমি নিয়েছি, তাই রিমোট আমার। তোর টিভি দেখার হলে দেখ, না হলে চল ফোট এখান থেকে, ডাইনি কোথাকার। দে রিমোটটা, চুপ করে দে বলছি, খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। চুপ শাকচুন্নি, দেব না বললাম না, কিছুতেই দেব না। আজকে বাবাও বাড়িতে নেই, দেখি তুই কিভাবে আমার কাছ থেকে রিমোটটা নিতে পারিস। এই কুত্তা, তুই দিবি কিনা বল, না দিলে আমি তোর মাথা ফাটিয়ে দেব বলে দিচ্ছি। দে দে বলছি। এই বলে দুই ভাই বোন রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে। কিছুক্ষণ কাড়াকাড়ি করার পর জনি বলে, ঠিক আছে, রিমোট নিবি তো? আমি রিমোট দেব, কিন্তু তার আগে আমাকে তোর ডেয়ারি মিল্কটা দিতে হবে। বল রাজি? ইয়েস অর নো বল। ঠিক আছে রাক্ষস, এই নে গিলে মর, দে এবার রিমোটটা দে। থ্যাংক ইউ ভাই, তুই বড্ড বোকা। ছোট ছিলিস আর ছোটই থাকবি। ক্যাডবেরির প্যাকেটটা একবার খুলে দেখ, ওতে কি আছে। কেন, কি আছে? এ কি শয়তান, তুই ক্যাডবেরি খেয়ে এতে কাদা ঢুকিয়ে রেখেছিস। এই রিমোটটা কাজ করছে না কেন? কি করেছিস রিমোটটাতে তুই?
ছোটরা বোকা হয় এটা তোর ভুল ধারণা। রিমোটটা খুলে দেখ, ওতে ব্যাটারি নেই, একদম ফাঁকা। এই দেখ ব্যাটারি আমার হাতে। এটা শুনে রিনা খুব রেগে যায় এবং রিমোটটা ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তখনই তার মা সেখানে চলে আসে। তোরা আজকে আবার শুরু করেছিস? রিমোট নিয়ে ঝামেলা হচ্ছে তাই তো? দে আমাকে দে, রিমোটটা দে। আর তোরা দুজনে গিয়ে পড়তে বস। কোথায় রিমোট, কোথায়? মা, ভাই না রিমোট বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাড়ির সামনে ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়েছে। কি মিথ্যুক রে তুই! না, আমি না, দিদি রিমোট ফেলে দিয়েছে, সত্যি বলছি। চুপ কর, তোদের দুজনের কপালেই আজকে দুঃখ আছে আমি বলে দিলাম। এই নিয়ে কটা রিমোট নষ্ট করেছিস তোরা? যা দুজনে গিয়ে রিমোটটা খুঁজে নিয়ে আয়। রিমোট না পেলে আজকে আমি ঘরে ঢুকতেই দেব না তোদের। যা যা যা, বেরো বেরো বেরো, আগে বেরো। রোমানা তার দুই ছেলে মেয়েকেই রিমোট খুঁজতে বাইরে পাঠিয়ে দেয় এবং দুই ভাই বোনের ঝোপঝাড়ের মধ্যে রিমোট খুঁজতে শুরু করে। কিন্তু রিমোট না পাওয়ায় রোমানা তাদের দুজনকে অনেক মারধর করে। একদিন, দেখ তোর আর আমার দুজনের একদম সমান ভাগে ভাগ করেছি, ঠিক আছে? নে, গিলে নে এবার। ও, আর আমি যত কষ্ট করে এই গরমের মধ্যে রোদে পুড়ে পায়ে হেঁটে ঘাম ঝরিয়ে ম্যাগি কিনে আনলাম, তার বেলায় আমি যে এত কষ্ট করে ম্যাগি বানালাম, আমার তো বেশি নেওয়ারই কথা, আর এক ফোঁটাও হবে না, বুঝেছিস? তুই ভুলে যাস না, ম্যাগি কেনার টাকাটা কিন্তু আমিই দিয়েছিলাম। খাওয়ার হলে খা, আর না হলে আমাকে দিয়ে দে, আমি খেয়ে নিচ্ছি। ঠিক আছে মুটকি, তুই গেল বেশি করে, তোর পেট এমনিও আমার থেকে বড়। এই বলে জনি তার ম্যাগিতে টমেটো সস মিশিয়ে খেতে শুরু করে। টমেটো সস দিয়ে খেতে অনেক ভালো লাগছে, তোকে দেবো দিদি? না না, একদম না, আমার টমেটো সস পছন্দ হয় না, তুই খা। রিনার এটা বলা সত্ত্বেও জনি ইচ্ছা করে রিনার ম্যাগিতে অনেকটা টমেটো সস ঢেলে দেয়। আরে আরে, এটা কি করলি? আমি বললাম না আমাকে দিতে হবে না, পাগল নাকি? কানে কম শুনিস তুই? নে, তুই গেল এবার, আমি খাবো না। ও সরি, আমি ভাবলাম তুই দিতে বলেছিস, সরি সরি। রিনা রাগ করে সেখান থেকে চলে যায় আর জনি বেশ মজা করে 2 প্লেট ম্যাগি একাই খেয়ে ফেলে। একদিন রিনা এক মনে বসে বসে বই পড়ছিল। তখনই জনি তার কাছে আসে এবং সে কোনো কথা না বলেই তার মাথায় একটা গাঁট্টা মেরে বলে, কি করছিস মুটকি? আ, কি জোরে লাগলো! তুই আমাকে মারলি কেন? আমি কিছু করেছি নাকি তোকে? আমাকে মেরেছিস, আমিও শোধ তুলবো। এই বলে রিনা জনির গালে একটা চড় মারে। আমি তোকে এত জোরে মেরেছি নাকি? হ্যাঁ, দাঁড়া। জনি রিনার গালে ঘুরিয়ে 2 চড় মারে। তুই 2বার মারলি কেন? আমি তো একবার মেরেছি, হারামি, আমিও মারবো। 1 2 3। এই এই, 3বার কেন মারলি? তুই দেখ এবার আমি তোর কি করি। এভাবেই 2 ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া ও মারপিট শুরু হয়ে যায়। তাদের বাবা সেই সময় বাড়ি ফিরে আসে। রিনা তার বাবাকে দেখতে পেয়ে বলে, বাবা এসে গেছে, এবার দেখ আমি কি করি। বাবা, ও বাবা, দেখো না, জনি আমাকে কি জোরে জোরে মেরেছে। আমার হাতে কি ব্যথা করছে, আমার হাত ভেঙে গেছে মনে হচ্ছে। কি ব্যথা করছে। হারামজাদা, তুই আমার মেয়েকে মারলি কেন এভাবে? ও তোর থেকে বড় না ছোট? হ্যাঁ, নিজের দিদিকে কেউ মারে এভাবে? আর বাবা, ও আমাকে দিদি বলে ডাকে না জানো, সব সময় উল্টো পাল্টা নামে ডাকে। আমার হাত ব্যথা করছে, বাবা আমাকে হসপিটালে নিয়ে চলো। বাবা, না না, দিদি সব মিথ্যা কথা বলছে। দিদিও আমাকে অনেক মেরেছে, ও তোমার সামনে নাটক করছে শুধু। মোহনবাবু অনেক রেগে গিয়ে জনিকে অনেক মারধর করে। এরকম ভাবে 2 ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা হতে হতে তারা বড় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তিত হয়ে যায়। এখন রিনা IAS কালেক্টর হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করছে, আর অন্যদিকে জনি অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়ে বেকার ছেলেদের মতো ঘুরে বেড়ায়। এখন তাদের বাবা মা কেবলমাত্র রিনাকেই পছন্দ করে। জনি বাড়ির সকলের কাছে সবসময় অবহেলিত হয় এবং অপমানিত হয়।
একদিন রোমানা তার 2 ছেলে মেয়েকে খেতে দেয়। ঠিক তখনই সেখানে তাদের বাবা চলে আসে। রুমানা, তুমি একে খেতে দিয়েছো কেন? আমি বলেছি না ওকে খেতে দেবে না। এই বাড়িতে থাকতে হলে টাকা ইনকাম করতে হবে। ছাড়ো না, তুমি আবার শুরু করলে। ছেলেটা না খেয়ে খেয়ে কেমন হয়ে গেছে দেখেছো? না, দেখার কোনো দরকার নেই। আমার সন্তান বলতে একজনই আছে, আর সেটা আমার মেয়ে রিনা, যে আমার কথা রেখেছে, আমার স্বপ্ন পূরণ করতে পড়াশোনা করছে। আর তোমার ছেলে পড়াশোনা ছেড়ে দিয়ে গুন্ডা বদমাইশ ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বাইক রাইডিং করছে, বাইক স্ট্যান্ড করছে, যত সব। আমি তো বলবো একে একেবারে বাড়ি থেকে বের করে দাও। এর জন্য আমাদের মান সম্মানটাই শেষ হয়ে গেল। একে তো ভাই বলে পরিচয় দিতেই আমার লজ্জা লাগে। এসব শুনে জনির চোখে জল চলে আসে এবং সে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন, বেশ আরামে শুয়ে আছে দেখছি। এই বাদর, ওঠ, আমি পড়তে বসবো। কি রে, শুনছিস? হ্যাঁ, তো পড় না। তোকে কে বারণ করেছে? আমার মাথায় বসে পড়বি নাকি? না, আমি খাটের উপরে বসে পড়বো। ওঠ তাড়াতাড়ি। আচ্ছাই মুশকিল তো। এত বড় খাট, এত জায়গা ফাঁকা আছে, দেখতে পাচ্ছিস না তুই? পড় না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, উঠবি না তো? দাঁড়া। বাবা, একবার এদিকে এসো তো। বাবা, দেখো না, জনি আমাকে পড়তে দিচ্ছে না, বলছে অন্য ঘরে গিয়ে পড়তে। কি, তোর এত বড় সাহস? আমার মেয়ে অন্য ঘরে যাবে কেন? হ্যাঁ, ওঠ হারামজাদা, ওঠ। খুব শখ তাই না? এসিতে শুয়ে শুয়ে আরাম করা হচ্ছে। ইলেকট্রিকের বিল কি তোর বাপ দেবে? যা ঘর থেকে বেরো। আমার মেয়ের জন্য আমি এসি লাগিয়েছি, তোর জন্য নয়। বেরো। ঠিক আছে, যাচ্ছি। বেশি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন রিনার কলেজের লাস্ট সেমিস্টারের ফিস দিতে না পারায় মোহনবাবু অনেক চিন্তিত হয়ে পড়ে। কি গো, কিছু ব্যবস্থা করতে পারলে? কারোর কাছে ধার চাইলে? না গরুমানা, আমি এর আগে অনেকের কাছেই ধার করে রেখেছি, কেউ টাকা দিতে চাইছে না। এর আগের সেমিস্টারের কিছু টাকা এমনিও বাকি আছে, সব মিলিয়ে 45,000 টাকা। এখন আমি কোথায় পাবো? তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। মা, কালকে আমার ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। কালকের মধ্যে ফিস জমা দিতে না পারলে আমাকে আর পরীক্ষায় বসতে দেবে না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই দেখিস। এখন আবার কে ফোন করলো, দেখ তো। হ্যাঁ বলো, কি বলছো কি? বাবা, মা, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই বাইক নিয়ে স্ট্যান্ড করতে গিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। নবটার হসপিটালে ভর্তি আছে। ডাক্তার বলেছে খুব খারাপ অবস্থা। এ কি হয়ে গেল? আমার ছেলেটার কি হয়ে গেল? ওগো, শিগগিরই চলো, হসপিটালে যেতে হবে। কি হবে গিয়ে? ওর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। এদিকে আমি মেয়ের ফিস দিতে পারছি না, আর ও এখন অ্যাক্সিডেন্ট করে বসে আছে। ওর চিকিৎসা করার টাকা কোথায় পাবো আমি? হ্যাঁ, সবাই মিলে হসপিটালে এলে জনির বন্ধু রোহিতের সঙ্গে তাদের দেখা হয়। আমার ভাইয়ের এমন কিভাবে হলো? ও এসব কেন করে? কি দরকার ওর এসব করার? রিনা, কান্না বন্ধ করো। ওর মতো ভাইয়ের জন্য আবার কেউ কাঁদে নাকি? না কাকু, আপনি ভুল বললেন। ওর মতো ভাই সবার কপালে জোটে না। জনির আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পেছনে একটা অনেক বড় কারণ আছে। জনি ওর দিদিকে খুব ভালোবাসে। ওর কলেজের সেমিস্টার ফিস দেওয়ার জন্য ওর জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্ট্যান্ড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। হসপিটালে ভর্তি করার সময় আমাকে বলে গেল আমার দিদির সেমিস্টার ফিসটা দিয়ে আসিস, তাই আমি একটু আগেই ফিসটা দিয়ে এসেছি। কি বলছো কি তুমি? ও আমার জন্য? হ্যাঁ, শুধু তাই নয়, ও আজকে বেকার শুধুমাত্র তোমার জন্যই। তোমার কালেক্টর হওয়ার খুব ইচ্ছা ছিল, আর জনিরও পড়াশোনা করার খুবই ইচ্ছা, কিন্তু ও জানতো যে ওর বাবার এত ইনকাম নেই যে 2 ছেলে মেয়েকে একসাথে পড়াতে পারবে। তাই ও শুধুমাত্র তোমার কথা চিন্তা করেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল। রোহিতের মুখে এসব কথা শুনে তাদের সবার চোখে জল চলে আসে। ছোটবেলা থেকে রিনা তার ভাইয়ের সঙ্গে শুধুই ঝগড়া ঝামেলা করে এসেছে, কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে তার ভাই তাকে কতটা ভালোবাসে। 3 দিন পর জনির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে এলেই সে আগে তার দিদির সেমিস্টার ফিস দেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করে। রিনা তার ভাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। তার বাবা জনির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়। কিছুদিন পর জনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তারা আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে শুরু করে।